দেখা যায়? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, গুড। দেখো এই জায়গায় লেখা আছে অ্যামেজিং চিলড্রেন এন্ড টিনস হু হ্যাভ চেঞ্জড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা এই জায়গায় কিছু চিলড্রেন বা টিনস অর্থাৎ কিছু কিশোর বা আমরা যদি একেবারে শিশুও বলি, আসলে শিশু বলা যাবে না, চিলড্রেন মনে করো মোটামুটি একটা, ধরো সেটা 8 বছর 10 বছর এই টাইপের, বা 8 বছর থেকে শুরু করে মনে করো 19, অর্থাৎ টিনও আছে সেটার মধ্যে, চিলড্রেনও আছে। তাদের কিছু সিগনিফিকেন্ট কিছু কাজ নিয়ে, তাদের কিছু কন্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করব, যাদের এই কাজটা পৃথিবীটাকে একেবারে বদলে দিয়েছে। ঠিক আছে, এরকম কিছু চিলড্রেন বা টিনস নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব এই চ্যাপ্টারে। একটু খেয়াল করে দেখো, বলছে ইটস অ্যান অ্যাডাল্টস ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীটা হলো প্রাপ্তবয়স্ক মানুষদের, বিশেষ করে কারণ দে মেক দ্য ডিসিশনস, ক্রিয়েট দ্য লজ, মেক দ্য মানি এন্ড হ্যাভ অল অফ দ্য ফ্রিডমস। অর্থাৎ তারাই সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়, তারা আইন তৈরি করে, তারাই টাকা উপার্জন করে, এবং সব ধরনের স্বাধীনতা তাদের কাছেই আছে। কারণ বাচ্চাদের বা টিনসদের কিন্তু সেই রকমের স্বাধীনতা নাই, টাকা ইনকাম করার সুযোগও নাই, এবং সে কোনো আইনও সে প্রয়োগ করতে পারে না। কথাটা তো বাস্তব, তাই না? সে কোনো সিদ্ধান্ত সেইভাবে নিতে পারে না। সবগুলা নেয় কারা? যারা আমাদের পরিবারে প্রাপ্তবয়স্ক মানুষ আছে তারাই তো নেয়, তাই না? ঘটনা তো জি এরকমই স্যার। ঘটে। বাট দেয়ার হ্যাভ বিন এক্সেপশনস, বলতে কিছু ব্যতিক্রম কিন্তু তার মধ্যেও আছে। যেমন টেক ফর এক্সাম্পল, কি বলছে দেখো, দিস child visionaries, boys and girls who have changed our world through their good actions or examples। এই জায়গায় আমরা কিছু চিলড্রেন বা কিছু টিনস নিয়ে আলোচনা করব, যারা তাদের কাজের দ্বারা পৃথিবীটাকে একেবারে বদলে দিয়েছে, যদিও তারা প্রাপ্তবয়স্ক না। হ্যাঁ, some of some have mobilized millions for a good cause, others have moved us simply by their generous and হোপফুল ভিউ অফ হিউম্যানিটি। কিছু কিছু মানুষের কিছু কিছু কাজ, দ্যাট মিন্স কিছু চিলড্রেনের, কিছু টিনসের কিছু কাজ আমাদের জীবনটাকে অনেক বেশি গতিশীল করেছে, এবং কিছু কিছু কাজ আমাদেরকে অনেক বেশি হোপফুল করেছে ভবিষ্যৎ নিয়ে, মানবতা নিয়ে, যে মানুষের জন্য মানুষ কাজ করতে পারে। লেটস রিড অ্যাবাউট সাম অফ দিস অ্যামেজিং ইয়াং পিপল। আমরা এখন কিছু অ্যামেজিং ইয়াং পিপুলের জীবনী নিয়ে কথা বলবো, এবং তাদের কন্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, যে কন্ট্রিবিউশনের কারণে পৃথিবীর অনেক কিছু মানে পৃথিবীর ভালো দিক দিয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে বা মানুষ উপকৃত হয়েছে, সেই রকম কিছু নিয়ে আমরা আলোচনা করব। এতটুকু জিনিস বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। তার মধ্যে একজন দেখো ছবিতে আছে, তার নাম হলো ডিলান মহালিঙ্গম। নামটা একটু খেয়াল করে দেখো, ডিলান মহালিঙ্গম। ঠিক আছে, জি স্যার। একটা মিনিট একটু হোল্ড করো তো। আচ্ছা, তো দেখো প্রথমটার নাম হলো ডিলান মহালিঙ্গম। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো তোমরা? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। At the age of 9, Dylan Mahalingam became the co-founder of Little MDGs, a non-profit international development youth empowerment organizations। অর্থাৎ তার বয়স যখন মাত্র 9 বছর, তখন সে একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ডের একটা নন প্রফিট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড ইয়াং এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, যে অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য টাকা উপার্জন করা না, সেটা হলো ইয়ুথদের ডেভেলপমেন্ট করবে, তাদের উন্নতি ঘটাবে। সেই কোম্পানির কো-ফাউন্ডার হিসেবে যে ব্যক্তিরা কাজ শুরু করেছিল তার নাম হলো ডিলান মহালিঙ্গম, এবং তার বয়স মাত্র 9 বছর বয়স। তার এটার যে নাম ছিল, এটার নাম ছিল LIL, লিল MDGs। অর্থাৎ লিল বলতে এই জায়গায় লিটল কে সংক্ষিপ্ত রূপে বোঝানো হয়েছে, লিটল এর লিল। আর MDGs মানে হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ফর ইয়থস, অর্থাৎ ইয়াং মানুষদের কিভাবে
উন্নতি করা যায়, তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাদেরকে কিভাবে অনেক বেশি ম্যান পাওয়ারে রূপান্তর করা যায়, তাদের স্কিলটা বাড়ানো যায়, এইটার জন্যই এই সংস্থাটা। এবং এই সংস্থাটার একজন কো-ফাউন্ডার হিসেবে কাজ শুরু করেছে, তার বয়সই ছিল মাত্র 9 বছর বয়স। ঠিক আছে? Lil MDG's mission is to use the power of the digital media to engage children in the United Nations Millennium Development Goals. এটার মেইন উদ্দেশ্য ছিল যে পৃথিবীর মানুষ, বিশেষ করে যারা চিলড্রেনরা আছে, তাদেরকে একত্রিত করা কিসের জন্য? এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটাকে বাস্তবায়িত করার জন্য। His organization has mobilized more than 3 million children around the globe to raise $780,000 for tsunami relief and more than $10 million for hurricane relief. অর্থাৎ সে যে তার যে লিঙ্কের সাথে যে এত পৃথিবীর প্রায় 3 মিলিয়ন বাচ্চারা এটার সাথে যে জড়িত, তারা কি করছে? তারা নিজেদেরকে অর্গানাইজ করে সুনামি যে হয়েছিল, আমরা তো সুনামির নাম শুনছি কিনা? জি স্যার। 2006 সালে, 6 না 4 সালের দিকে সুনামি হয়েছিল মোস্ট প্রবাবলি। তোমরা তখন অনেক ছোট মনে হয়। তো সুনামির নামটা তোমরা আশা করি শুনছো। অনেক মারাত্মক একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল সুনামি। বিশেষ করে ইন্দোনেশিয়াতে এই টাইপের জায়গাগুলা, দ্বীপ অঞ্চলগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুনামির নাম শুনছো তো সবাই, না শুনো নাই? জি স্যার, শুনছি স্যার। শুনছি। আচ্ছা, তো বলতেছে তারা কি করছে দেখো, এই অর্গানাইজেশনে তারা পৃথিবীর প্রায় 3 মিলিয়ন শিশুকে বা বাচ্চাদেরকে একসাথে করছে, এবং যারা এই সুনামি রিলিফের জন্য প্রায় $7,80,000 কালেক্ট করে ফেলছিল বিভিন্ন জায়গা থেকে। তারা যে যে জায়গা থেকে পারছে মানুষকে কনভিন্স করে, এবং আরো কিছু $10 মিলিয়ন তারা কি করছিল, একত্রে করছিল কিসের জন্য? হারিকেন রিলিফের জন্য। মানে আমেরিকাতে মাঝে মাঝে একটা ঘূর্ণিঝড় হয় যেটাকে হারিকেন বলে, অর্থাৎ মানুষকে সাহায্য করার জন্য। এই বাচ্চা বয়সে তারা দেখো এতগুলা টাকা সংগ্রহ করছে এবং সেইগুলা মানুষের উপকারে ব্যবহার করছে। এটা কি একটা অ্যামেজিং একটা বিষয় না? জি স্যার। He has built a dormitory in Tibet, a mobile hospital in India, and a school playground serving AIDS orphans in Uganda. Dylan is a youth speaker for the United Nations. তারা কি কি করছে দেখো, সে এইটার কো-ফাউন্ডার হিসেবে সে তিব্বতে একটা ডরমিটরি তৈরি করছে। তিব্বতটা হলো ওই যে চায়না আর ইন্ডিয়ার মাঝখানে একটা জায়গা। এই জায়গায় একটা ডরমিটরি করছে, মানে কি থাকার জায়গা ওই অসহায় মানুষদের জন্য। ইন্ডিয়াতে সে একটা মোবাইল হসপিটাল করছে। আবার একটা এইডস অরফান ইন উগান্ডা, উগান্ডাতে যারা অসহায় আছে তাদেরকে ওই যদি এইডস আক্রান্ত হয় অথবা এইডস রিলেটেড কোনো সমস্যা হয়, তাদেরকে সেবা দেওয়ার জন্য সে একটা উগান্ডাতে একটা অরফান সেন্টার করছে। এই 9 বছরের একটা বালক। ডিলান ইজ এ ইয়ুথ স্পিকার ফর দ্য ইউনাইটেড নেশনস, এবং সে বর্তমানে ইউনাইটেড নেশনস এর একজন ইয়াং স্পিকার হিসেবেও কাজ করে। সো একটা বাচ্চা হয়ে, 9 বছরের বাচ্চা হয়ে দেখো কতগুলা রেসপন্সিবিলিটি সে নিছে। এবং এইটা একটা মানে এই ঘুরে ফিরে এই জিনিসটা কিন্তু পৃথিবীর উন্নতির ক্ষেত্রেই কাজ করতেছে। মানে এই জিনিসটা তো শুধুমাত্র যে একটা জায়গার জন্য সে করতেছে এটা কিন্তু না, পৃথিবীর সমগ্র বাচ্চাদের জন্য সে চেষ্টা করতেছে এই ধরনের কাজ করা, যাতে ইয়ুথদের ডেভেলপমেন্টটা হয়। এবং তার বয়সটাই যখন মাত্র 9 বছর, তখন এই বাচ্চা বয়সে যে এত বড় একটা অ্যামেজিং কাজ করা, এটা কি তার একটা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন বলবো না আমরা পৃথিবীর ক্ষেত্রে? জি স্যার। এইগুলা থেকে যে কোনো দুইটা টপিক আসতে পারে, যেমন দুইজনের নাম দিয়ে একটা টপিক দিয়ে দিতে পারে। এটা থেকে তোমাকে এমসিকিউটা আসবে না হয়তো, ওই যে 3 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য এগুলো ইম্পর্টেন্ট হবে। আরেকজন দেখো যার নাম হলো আলেকজান্ড্রা আলেক্স স্কট। এটার ছবিটা দেখে অনেক সুন্দর লাগতেছে না? অনেক কিউট লাগতেছে পিচ্চি একটা বাচ্চা। জি স্যার। দেখো এইটার আবার আরেকটা আউটস্ট্যান্ডিং কাজ আছে, সেটা কি লিখছে? আলেকজান্ড্রা আলেক্স স্কট ওয়াজ বোর্ন ইন কানেকটিকাট ইন 1996। এটা একটা জায়গা। আচ্ছা, জায়গাটার নাম হলো, আমি বের করতেছি এটা কোন দেশে, এটা একটু আমরা পড়ে ফেলে দিলে বুঝতে পারবো। And was diagnosed with a neuroblastoma, a type of childhood cancer. অর্থাৎ সে বিফোর শি টার্ন, আচ্ছা এটা একটা মেয়ে, আলেকজান্ড্রা আলেক্স স্কট। সবচেয়ে মজার বিষয় দেখো, তার বয়স যখন 1 বছরও হয় নাই, তখনই তার শরীরে একটা রোগ ধরা পড়লো যেটার নাম হলো নিউরোব্লাস্টোমা, যেটা এক ধরনের শিশুদের ক্যান্সার। ঠিক আছে? সে জন্মগ্রহণ করেছিল 1996 সালে,
কিন্তু তার বয়স 1 বছর হওয়ার আগেই তার শরীরের মধ্যে ডায়াগনোস করে দেখা গেল তার ক্যান্সার, এবং এটা হলো এক ধরনের বাচ্চাদেরই এই ক্যান্সারটা হয়, যেটাকে নাম বলা হয় নিউরোব্লাস্টোমা। In 2000, just after turning 4, she informed her mother that she wanted to start a lemonade stand to raise money for doctors to help children. অর্থাৎ যখন সে নিজে দেখতে পেল তার বয়স যখন 4 বছরও হয় নাই, তখনই তার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমার মতো তো অনেক মানুষ এরকম পৃথিবীতে অসহায় আছে যারা খুব কম বয়সে অসুস্থ হয়ে যায়, তাদের জন্য সে কিছু করতে চাইলো। এবং করার জন্য সে কি করলো দেখো, সে তার মাকে বলল যে সে একটা লেমনেড স্ট্যান্ড অর্থাৎ লেবুর বাগানের মতো কিছু একটা করতে চায়, এবং সেইগুলা বিক্রি করে সে কিছু টাকা উপার্জন করতে চায়। সেই টাকা দিয়ে যেন ডক্টররা এইরকম তার মতো যত অসহায় শিশুরা আছে পৃথিবীতে তাদের জন্য তারা চিকিৎসা করতে পারে। তো তার এই 4 বছর বয়সী তার মনের মধ্যে এই ইচ্ছাটা জাগছে, তার মাকে সে বলছিল। ঠিক আছে। জি স্যার। এবং প্রথম সে এই লেমনেডের ব্যবসা করে যে টাকাটা পাইছিল, হার ফার্স্ট lemonade stand raised $2000 and led to the creation of the Alex Lemonade Stand Foundation. প্রথম দিকে সে ছোট্ট একটা কাজ শুরু করছিল লেমনেড নিয়ে, পরবর্তীতে দেখা গেল এই লেমনেডের অর্থাৎ লেবুর যে চাষ বা লেবুর যে মনে করো বাগান করা, সেটা থেকে প্রায় $2000 সে ইনকাম করছিল। তারপরে সে একটা ফাউন্ডেশন বানায় ফেললো যেটার নাম দিল আলেক্সেস লেমনেড স্ট্যান্ড ফাউন্ডেশন। আলেক্স কন্টিনিউড হার লেমনেড স্ট্যান্ডস থ্রুআউট হার লাইফ। তার সারা জীবনব্যাপী সেই ব্যবসাটা চালিয়ে গেছিল, এই কার্যক্রমটা চালিয়ে গিয়েছিল, আলটিমেটলি রেজিং ওভার $1 মিলিয়ন টুয়ার্ড ক্যান্সার রিসার্চ। অর্থাৎ পরবর্তীতে সে তার এই লেমনেডের যে জায়গা থেকে যে টাকাটা ইনকাম হইতো সেটা থেকে প্রায় $1 মিলিয়ন সে ক্যান্সার রিসার্চের কাজে ব্যয় করছে, তার টাকাটা থেকে, নিজস্ব টাকাটা থেকে। ঠিক আছে। She passed জি away in August 2004 at the age of 8. মাত্র 8 বছর বয়সে সে নিজেই মারা গেছিল। কিন্তু মারা যাওয়ার আগে সে যে তার এই লেমনেডের কাছ থেকে যে 1 লক্ষ টাকা সে জমা দিছে রিসার্চের ক্ষেত্রে ক্যান্সারের, সেটা কি একটা আউটস্ট্যান্ডিং অবদান না তার জীবনে? এবং সেটা কি মানুষ কিন্তু এখনো দেখো এই ফাউন্ডেশনটা এখনো আছে, কিন্তু সেই মারা গেছিল মাত্র 8 বছর বয়সে, কারণ ক্যান্সার তো সে বাঁচে নাই, সে মারা গেছিল। Today, Alexis Lemonade Stand sponsors a national fundraising weekend in the United States, which is popularly known as Lemonade Days. এবং এটা হলো আমেরিকাতে। তার এই দিনটাকে, তার যে এই কাজটাকে স্মরণীয় করা রাখার জন্য এই একটা দিন তারা সিলেক্ট করে ফেলছে, সেই দিনটাকে তারা লেমনেড ডেজ নামে আইডেন্টিফাই করছে আমেরিকাতে। এবং এই দিন তারা কি করে, বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করে এবং লেমনেড স্ট্যান্ড যে ফাউন্ডেশন আছে ওই জায়গায় জমা দেয়, এবং এইগুলা থেকে পৃথিবীর যত ক্যান্সার আক্রান্ত শিশুরা আছে তাদের চিকিৎসার কাজে এগুলা ব্যবহার করা হয়। Each year, as many as 10,000 volunteers at more than 2,000 Alexis Lemonade Stand make a difference for children with cancer. প্রায় 10,000 ভলান্টিয়ার কাজ করে প্রতি বছর তার এই ফাউন্ডেশনে, এবং তারা টাকা বিভিন্ন জায়গা থেকে এটার মাধ্যমে ইনকাম করে এবং সেইগুলা শিশুদের ক্যান্সার প্রতিরোধের কাজে ব্যবহার করা হয়। তো আগেরটা থেকে দেখো এটা আরো বেশি লাগে, মানে একটা প্যাথেটিক বিষয়। সে যেহেতু মারা গেছিল সে বুঝতে পারছিল যে সে কিছু একটা করবে, এই 8 বছর বয়সের মধ্যেই সে নিজে থেকে প্রায় $1 মিলিয়ন ক্যান্সার রিসার্চের কাজে ব্যবহার করছে, এবং পরবর্তীতে এটা এখনো চলমান আছে। তো আলেকজান্ডার, কি নাম তার বললাম আমরা, আলেকজান্ডার অ্যালেক্স স্কট একটা, মানে আমরা কি বলতে পারি, মানে একটা রিভলিউশন বা একটা মিরাকল। বোঝা গেছে কিনা দুইটা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। আরেকজন দেখা হলো রায়ান হালজ্যাক। In 1998, 6-year-old Ryan Haljack was shocked to learn that children in Africa had to walk many kilometers every day just to fetch water. তার বয়স যখন 6 বছর তখন সে কোনো না কোনো ভাবে এটা জানতে পারলো যে আফ্রিকার বাচ্চাদেরকে অনেক অনেক মাইল ক্রস করে যাইতে হয় পানি আনার জন্য, খাবার পানি আনার জন্য। সেটা তার মনের মধ্যে অনেক বেশি কষ্ট দিয়েছিল, তাকে অনেক বেশি শোকাহত করেছিল এই নিউজটা শোনার পরে। সে কি করলো দেখো, রায়হান ডিসাইডেড টু needed to build a well for a village in Africa. সে একটা সিদ্ধান্ত নিল যে আফ্রিকার একটা জায়গায় সে একটা ওয়েল খনন করবে, অর্থাৎ একটা কূপ খনন করবে যেটা থেকে এই আফ্রিকান বাচ্চারা খুব সহজে পানি নিতে পারবে।
By doing household chores and public speaking on clear water issues, Ryan raised enough money with which first well was built in 1999 at the Angolo Primary School in a northern Ugandan village. সে কি করলো? সে কিন্তু একটা পাবলিক স্পিকার ছিল এবং সে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতো, মানুষ তার কথাগুলো খুব পছন্দ করতো এবং এটা থেকে তার একটা ইনকাম হইতো, টাকা। ওই ইনকামের টাকা দিয়ে সে প্রথম উগান্ডার একটা প্রাইমারি স্কুলে গিয়ে প্রথম একটা নলকূপ সে স্থাপন করছিল, যাতে বাচ্চারা এই জায়গা থেকে খুব সহজে পানি খাইতে পারে। ঠিক আছে? Sure. রায়ানস ডিটারমিনেশন লেড টু রায়ানস ওয়েল ফাউন্ডেশন। পরবর্তীতে এটার নাম হয়ে গেল রায়ানস ওয়েল ফাউন্ডেশন, which has completed 667 projects in 16 countries, bringing across to clean water and sanitation to more than 7,14,000 people. পরবর্তীতে এটা প্রায় 667টা প্রজেক্টের উপরে কাজ করেছে 16টা দেশে এবং সেটা এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় 7,14,000 মানুষকে তারা ক্লিন ওয়াটারের আন্ডারে নিয়ে আসতে পেরেছিল। মানে তাদেরকে এই 7,14,000 মানুষকে তারা পরিষ্কার পানি দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিল তার এই ফাউন্ডেশনটা। দেখো প্রত্যেকটা কিন্তু একটা থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক জনের কাজটা কিন্তু খুব বেশি সিগনিফিকেন্ট। আরেকজন দেখো তার নাম হলো কেটি স্টেগলিয়ানো। In 2008, 9-year-old Kathy Stagliano brought a tiny cabbage seedlings home from school. অর্থাৎ বাড়ি থেকে, ক্যাবেজ মানে কি বলতে পারবা? ক্যাবেজ মানে কি? স্যার বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপির একটা চারা গাছ সে স্কুল থেকে তার বাড়িতে নিয়ে এসেছিল। তার বয়স ছিল 9 বছর, সেটা হলো 2008 সালে। ছোট্ট একটা চারা গাছ। As she cared for her cabbage, it grew to 40 pounds. অর্থাৎ সেইটা বাসায় নিয়ে আসার পরে অনেক যত্ন করলো, অনেক দেখাশোনা করলো, দেখা গেল এটার ওজন একসময় প্রায় 40 পাউন্ড হয়ে গেছে ওজনটা। Katie donated her cabbage to a soup kitchen where it helped to feed more than 275 people. সেইটা একটা জায়গায় দান করে দিল, যে জায়গায় এই ক্যাবেজের থেকে যে স্যুপ তৈরি হয়েছে সেটা থেকে প্রায় 275 জন মানুষ খাইতে পারবে, মানে যারা খাইতে পারে না তাদেরকে হেল্প করার জন্য। Moved by the experience of seeing how many people could benefit from the donation of fresh produce to soup kitchens, Katie decided to start vegetable gardens and donate the harvest to help feed people in need. অর্থাৎ এইটা দেখে সে ভাবলো, আমি যদি একটা ক্যাবেজ দিয়ে যদি এতগুলা মানুষকে সাহায্য করতে পারি, তাহলে যদি আমি একটা ভেজিটেবল গার্ডেন করে ফেলি, তাহলে তো আমি অনেক মানুষকে সাহায্য করতে পারবো যাদের খাবারের প্রয়োজন, যারা অনাহারে দিন কাটায়। এইটা থেকে কি হলো দেখো, টুডে Katie's crops donates thousands of pounds of fresh produce from numerous gardens to organizations that help people in need. তারপরে সে কি করলো, ভেজিটেবল গার্ডেন করলো, আস্তে আস্তে গার্ডেনটা অনেক বড় হইলো এবং এই ভেজিটেবল গার্ডেন থেকে এখন পৃথিবীতে অনেক গরিব মানুষকে ডোনেট করা হয়, খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। ঠিক আছে? জি স্যার। আর লাস্টে যে আছে তার নাম হলো এনি ফ্র্যাঙ্ক। সে কি করছে দেখো, এনি ফ্র্যাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম অফ দ্য নাজি হলোকস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার টু। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে মানুষের উপরে বিভিন্ন ধরনের টর্চার হয়েছে, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড করছে। তার মধ্যে এই এনি ফ্র্যাঙ্ক কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা মারাত্মক প্রবলেমের সম্মুখীন হয়েছিল। কি হয়েছিল দেখো, এনি born on 12 June 1929 was given a diary at the age of 13 in which she chronicled her life from 1942 to 1944. অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল মোস্ট প্রবাবলি 1939 থেকে 1945 সাল পর্যন্ত। ঠিক আছে? এবং ওই সময়ে সে ছিল, তার বয়স ছিল মাত্র 13 বছর বয়স এবং তাকে একটা ডায়েরি দেয়া হয়েছিল। সে যে ডায়েরির মধ্যে সে লিখবে এই যুদ্ধের সময় সে কি কি জিনিস ফেস করছে এবং কি কি সে দেখছে। During this time, Annie spent 2 years in hiding with her family in Nazi-occupied Amsterdam in a secret annex with 4 other Jews. অর্থাৎ তারা যেমন আমাদের দেশে যুদ্ধের সময় কিছু মানুষ পালিয়েছিল না বিভিন্ন জায়গায় লুকিয়ে, সেও কি করছে, ওই 2 বছর সে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তার পরিবারের সাথে, কিন্তু তার নিজস্ব কিছু মানুষেরই তাদের সাথে বিট্রে করছে, বিশ্বাসঘাতকতা করছে এবং তাদেরকে ধরে ফেলছিল 1944 সালে। Betrayed and discovered in 1944, Annie was sent to the Bergen-Belsen concentration camp where she died of typhus in 1945.
Annie's father, Otto Frank, was the only occupant of the secret annex to survive the war. অর্থাৎ তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু শুধুমাত্র তার বাবাকে ধরতে পারে নাই, তাদের সবাইকে একটা জায়গায় নিয়ে গেল, একটা ক্যাম্পে। সেই জায়গায় তাদের উপর অনেক অত্যাচার হয়েছিল। In 1947, he published Annie's diary as the diary of a young girl. Annie's account of her interment as well as her deep belief in humanity has become one of the world's most widely read books. অর্থাৎ এটার আসলে মূল কাহিনী ছিল এইরকমই, মানে যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা লুকিয়ে ছিল, তাদের যারা শত্রুপক্ষ ছিল তারা তাকে ধরে নিয়ে গেছিল এবং নেয়ার পরে তাকে মেরে ফেলে নাই, নেয়ার পরে তাদের সাথে তার ফ্যামিলির সাথে যে অত্যাচার করা হয়েছিল, তাদেরকে যে এক্সপ্লয়টেশন করা হয়েছিল, সেটাই সে তার ডায়েরির মধ্যে লিখছিল। এবং এই ডায়েরি দেখে পরবর্তীতে মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অন্যায় অত্যাচার হয়েছিল মানুষের উপর, সেটা সম্পর্কে জানতে পেরেছিল আর কি। এটা আসলে একটু বাকিগুলা থেকে একটু এক্সেপশনাল, ঠিক আছে? সো এই জায়গায় আমরা এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়তে হবে। ওই যে ডিলান মহালিঙ্গামেরটা ইম্পর্টেন্ট, আলেকজান্ডার আলেক্স স্কটেরটাও ইম্পর্টেন্ট, তারপরে রায়ান হালজেক, যেটা এই কেটি স্টেগলিয়ানো পর্যন্ত। অ্যানি ফ্র্যাঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই চারটা যদি আমরা পড়ি তাহলে সেটা থেকে আমরা 3 নম্বর কোয়েশ্চেন পাইতে পারি। সেটা থেকে আমরা তোমাদের আর কি আসে রে? 2 নম্বরে তো ফ্লোচার্ট, 3 নম্বরটাকে একটু আমাকে বলতে পারবা কেউ? 3 নম্বরে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তোমাদের একটা, না নাই? স্যার সামারি। হ্যাঁ, সামারিটা। তো সামারির জন্য এটা আসতে পারে, অথবা সেটা তোমার ওই যে সাবস্টিটিউশন টেবিল আছে না, যে কিছু গ্যাপ দেয়া থাকে, কে ঘটাইছিল, কি ঘটনা ঘটেছিল, কত সালে ঘটেছিল, এইগুলা এই টাইপের যে একটা সাবস্টিটিউশন টেবিল থাকে, এটা থাকতে পারে। জি ঠিক আছে? সো চ্যাপ্টার গুলা প্লিজ আরেকবার একটু রিভাইজ দিতে হবে, ভালো করে পড়তে হবে। আমরা মোটামুটি দেখো অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলছি, তারপরেও তোমরা আমাকে একটু বলবা যে কোন ইউনিটের কোন চ্যাপ্টারটা আমরা একেবারে টাচই করি নাই প্রথম দিকে। হইলে আমি আবার তোমাদের আমরা যে গ্রামার গুলা পড়ছিলাম বা আমি কলেজে আলোচনা করে দেখবো যে আমরা অ্যাডভান্স হব না, এই জিনিসগুলোকে আবার রিভাইজ দিব। গ্রামার গুলা তোমরা প্র্যাকটিস করো, আমি যেগুলো পড়াইছিলাম। জি স্যার করি। বাকিরা কি রে, করো না? 1-2 জন শুধু বলে করি, বাকিদের কি অবস্থা? আমি দেখবো তো কে কি রকম করতেছে। কলেজ খুললে তো পরে আমি যে জিনিসগুলো পড়াইছি রিপিট করব, সমস্যা নাই, কিন্তু আমি দেখবো যে কে কতটুকু অ্যাক্টিভ ছিল ক্লাসে, ইংলিশ ক্লাসে। আমাকে একটু তোমরা কেউ একজন আজকের ক্লাসের পরে একটু আইডেন্টিফাই করবা যে আমরা 1 থেকে 5 ইউনিটের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের একেবারে পড়া হয় নাই। এই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আরেকবার একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? কেউ একজন এই রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে একটু বলবা, গ্রুপে জানাই দিবা যে স্যার এই চ্যাপ্টারগুলো পড়ানো হয়নি। আচ্ছা, একবার দেখে ফেলি আমি, তারপরেও 1 মিনিট দাঁড়াও। গতদিনের থিমটা একটু লম্বা ছিল, তাই না? জি স্যার। এগুলো মাঝে মাঝে একটু এইরকম ডিফারেন্ট হয়। আচ্ছা, আমরা নেলসন ম্যান্ডেলা তো পড়াইছি, তাই না? জি স্যার। আনফরগেটেবল হিস্ট্রি, যেটা শেখ মুজিবুর রহমান, এটা পড়ছি। জি জি স্যার। স্যার। টু উইমেন পড়ছি, ওই যে ভ্যালেন্টিনা তেরেস্কুপা, এটা কি ছিল? কল্পনা জি চাওলা, জি তাই না? ওকে। জি স্যার। ট্রাফিকের মধ্যে প্রথমটা পড়ছি, ট্রাফিক ক্যাপিটাল পড়ছি না মনে হয়, ট্রাফিক পুলিশ পড়ছি। জি স্যার, ট্রাফিক ট্রাফিক পুলিশ পড়া। ট্রাফিক পুলিশ পড়ছি আর প্রথমটা পড়ছি, তার মানে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড মানে পড়াই নাই, না পড়াইছি? এই জায়গায় লাগতেছে ইউনিট 2 আর 4টা বাকি রয়েছে। ইউনিট 3 তে ফুড অ্যাডাল্টারেশনটা পড়াইছি, কিন্তু ইটিং হ্যাবিট এন্ড হ্যাজার্ডটা পড়াই নাই, তাই তো? জি কতটা পড়াইছি ফুড অ্যাডাল্টারেশন রিচার্জ? জি না, স্যার। এটাই সমস্যা করতেছে। অন্য কেউ বলো। জি স্যার, এটা পড়ানো হয় নাই। আচ্ছা, ইউনিট 4 এ গিয়ে আমরা এটিকেট পড়াইছি, লাভ এন্ড ফ্রেন্ডশিপ পড়াইছি, ফটোগ্রাফটা পড়ানো হয় নাই। জি স্যার।
আর 5 এ তো আমরা 1 নাম্বারটা পড়াইলাম, 2 নাম্বারটা পড়াইছি, 3 নাম্বার পড়াইছি, আজকে 4 নাম্বার পড়াইলাম। তার মানে স্টোরি অফ শিল্পীটা বাকি রইছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তোমাদের সাথে আমি স্যার ইউনিট 4 ও পড়াইছেন ইউনিট ইউনিট কি বলছে রে, কে বলো? বলছি স্যার ইউনিট 4 এর লাভ এন্ড ফ্রেন্ডশিপ পড়াইছেন। হ্যাঁ, শুধু ফটোগ্রাফটা বাকি রইছে। জি স্যার। আমরা তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আলোচনা করছি, অ্যানসারিং কোয়েশ্চেন আলোচনা হয়েছে, মোটামুটি ফ্লো চার্টও আলোচনা করছি। সামারির বিষয়টা আমরা এই জায়গায় আলোচনার বিষয় না, এটা অন্যভাবে আমরা করব। তোমাদের সাথে কি আমি আর হলো ফার্স্ট পেপারে আছে তোমাদের হইলো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ। উইথ ক্লুজ নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু উইদাউট ক্লুজটা হয় নাই, তাই তো? জি স্যার। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের সবার কাছে কি 17, 18, 19, 20 কোয়েশ্চেন আছে রে? 20 তো নাই, 20 তো পরীক্ষা হয় নাই। 17, 18, 19 জি স্যার। জি স্যার। পারলে 15 পর্যন্ত কালেক্ট করে ফেলবা। আগের বইগুলোতে 15, 16 আছে, ঠিক আছে? স্যার আপনার কাছে কি স্যার আছে? হ্যাঁ, আমার কাছে মোস্ট প্রবাবলি 15 মনে হয় নাই, 16 আছে মনে হয়। স্যার 15 বাদ দিয়ে স্যার সবকিছু পাওয়া যাবে না? 16, 17, 18, 19 সবগুলা কি আছে? স্যার মেবি 17, 18, 19 17 তোমাদের কাছে অবশ্যই থাকার কথা তোমাদের বইয়ে। জি স্যার। সম্ভবত 16 নাই মনে হয়। জি স্যার, 16 নাই। 16 কি কারো কাছে আছে রে এই জায়গায়? জি না স্যার। আচ্ছা, জি সমস্যা স্যার, নাই। আমার কাছে পুরনো একটা অ্যাডভান্স আছে, ওটার মধ্যে আছে আছে? অ্যাডভান্স। জি স্যার। তুমি কি একটু ছবিগুলো তুলে গ্রুপে দিতে পারবা? স্যার। পারা যাবে? জি স্যার, দিতে পারবো। আচ্ছা, আমি তোমার বলবো না কবে দিবা, যখন বলবো একটু দিয়ে দিও। আপাতত আমরা 17, ওকে 18, 19 গ্রামার যেগুলো আমরা পড়ছি এটার জন্য 17, 18, 19 গুলো একটু প্র্যাকটিস করি আমরা। তোমাদের প্র্যাকটিস না করলে তোমরা যে কোন জায়গায় আটকাইতেছো, কোন জায়গায় হইতেছে না, সেটা কিন্তু সলভ করতে পারবে না। একটু প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের এই টেনশনে থাকলে হবে না যে আমাদের অটো পাস হয়তো করে দিতে পারে, এই টেনশনটা একটু বাদ দিয়ে দাও মাথা থেকে। কারণ তোমাদের মাত্র সেকেন্ড ইয়ার উঠছে, তোমাদের অনেক দেরি, পরীক্ষা তোমাদের মাস্ট হবেই। কারণ এমন তো না যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই বন্ধ হয়ে গেছে আর কখনোই খুলবে না, এরকম তো চিন্তা ভাবনা আসার কথা না। তোমরা পড়াশোনা করতে হবে ফার্স্ট ইয়ারটাতে। আর যদি এগুলা কভার হয়ে যায়, আমরা একটা সিদ্ধান্ত নিব কথাবার্তা বলে, যদি দেখি আমাদের হাফ ইয়ারলিটা শেষ, আমরা তখন হয়তোবা ইয়ারলি পরীক্ষাটা শুরু করে দিব। আর আমাদেরকে তো স্যার আমাদের কি স্যার সিলেবাস স্যার কমাবে? তোমাদের কমাবে কেন? স্যার শুনছি তো যে আমাদের হাফ ইয়ারলি এক্সাম আর হবে না। আচ্ছা, এক্সামে বাহ। এইটা হবে না, ইন্টারমিডিয়েট এক্সাম তো হবে। জি স্যার। আমাদের ইন্টারমিডিয়েটের জন্য তো প্রিপারেশন নিতে হবে, তাই না? এবং এগুলো তো ইন্টারমিডিয়েটের মধ্যেও থাকবে। তো আমাদের কলেজের পরীক্ষাটা আমরা মনে করো 9 নিলাম মাথায়, কিন্তু ইন্টারমিডিয়েটটা তো চিন্তা করে রাখতে হবে আমাদের, তাই না? জি স্যার। তো লাগবে না কোনো কিছু এরকম না, সবকিছু লাগবে দেখবা। স্যার সরকার তো স্যার অনলাইন স্যার ক্লাস তো স্যার এই কাউন্ট করতেছে না। এইটা অনেক বড় বিষয়, এটা নিয়ে তোমার টেনশন না করলেও তো দরকার নেই। তুমি টেনশন এটা না করে তোমারটাতে কাজ করো। অনলাইনে তোমাদের লাভ হইতেছে কিনা? আমরা তো বর্ডার গার্ডে তো সবাই চেষ্টা করতেছে যে স্টুডেন্টকে হয়তোবা 100% দিতে পারতো অফলাইনে, কিন্তু অনলাইনে তো 50% হইলেও তো তার লাভ হইতেছে। আমি যে জিনিসগুলো পড়াইতেছি এটা তো অনলাইনে, অফলাইনে থাকলেও তো এরকমই তো পড়াইতাম, তাই জি না? স্যার। তুমি নিতে চাচ্ছ কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। আমি যদি ডেডিকেটেড থাকি, আমি তো আমার ডেডিকেশন দিয়েই পড়াইতেছি। আমি ম্যানুয়াল হইলে এরকমই পড়াইতাম, এমন তো না যে আমি অনলাইনে স্যার পড়াইতেছি। হ্যাঁ, স্যার একজনের স্যার ভিডিও ক্যামেরা স্যার অন করা স্যার, তার জন্য মেবি নেটওয়ার্কে একটু প্রবলেম করে। কার অন করারে? স্যার একজন দেখেন স্যার আপনি। স্যার আমিনা আক্তার রীতা। আচ্ছা, সে মনে হয় খেয়াল করে নাই, বন্ধ করে দিছে, এখন নাই। জি স্যার। সমস্যা নেই, এরকম ভুল হইতেই পারে, আমরা তো আর এই ব্যাপারে এত এক্সপার্ট না। সো এই যে চ্যাপ্টার কয়েকটা আছে এটা আমরা আমরা একটু কভার করব না আলোচনা করে, কিন্তু তোমরা আমার কথাগুলো শুনতে হবে। তোমরা একটু বোর্ড কোয়েশ্চেন গুলা বারবার কেন বলতেছি, কেউ যদি লাস্ট 5 ইয়ার্স এর কোয়েশ্চেনটাও সলভ করে, আমি আক্তার রীতা।
স্যার স্যার গ্রামারটা যদি স্যার একটু স্যার রিপিট করতেন তাহলে স্যার মেবি ভালো হতো। রিপিট করবো তো, আগে আমি শেষ করে ফেলি তারপর রিপিট করবো বলছি, জি স্যার। সমস্যা নেই। আর তোমাদের রিপিট করা আসলে লাগে না, আমি ইউটিউবে একটু সার্চ দিয়ে একটু কষ্ট করে খুঁজলেই সবগুলা ক্লাস আছে, মানে যে কথাগুলো বলবো এগুলোই আবার বলতে হবে। আর তোমরা যদি কোনো টপিকে, আবার আমি তোমাদেরকে বলি, যদি কোনো গ্রামারের কোনো টপিকে মনে হয় যে এটা বুঝি নাই স্যার আমারে বইলে, আমি ওই ভিডিওটা বের করে আবার তোমাদের গ্রুপে দিবনি, ঠিক আছে? জি স্যার। অথবা আমরা শেষ হোক, দেখি সিদ্ধান্তটা কি আসে, যে আমরা কন্টিনিউ করব কিনা পরেরটাতে, তাইলে তো আমরা রিপিটেশন করার এখন সুযোগ পাবো না, আমাদেরকে ইয়ারলির জন্য শুরু করে দিতে হবে। আমি আজকে বা স্যার কালকে একটা আলোচনা কথা স্যার, হ্যাঁ স্যার আপনি যে স্যার ইউটিউবে স্যার ভিডিও স্যার আপলোড দেন, সে সময় স্যার যদি স্যার টাইটেলে যদি স্যার বলে দিতেন যে ওইটা ওই টপিকের, তাহলে স্যার খুঁজতে স্যার ভালো হতো। স্যার আচ্ছা ঠিক জাস্ট আছে। টাইটেলে থাকে জুম 0, তার সঙ্গে কিছু স্যার বোঝা যায় না কোন কি লেখা পার্ট থাকে? কোন। স্যার জুম 0 স্যার লেখা থাকে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলা ইয়ে করে দিব না, আমি এগুলা স্যার টাইটেল যদি স্যার স্যার একটু লিখে দিন তাহলে স্যার ভালো হয়, এই আর কি। ওকে। স্যার আমি যে বলছিলাম 15-16 বোর্ড আছে, ওইটা না 15টা পাচ্ছি না, বই যে ছিঁড়ে গেছে তাই উলটপালট হয়ে গেছে, শুধু 16টা আছে। সমস্যা নাই, শুধু 16 থাকলেও 15টা হবে, ওকে স্যার, সমস্যা নাই, টেনশন নিও না, ওইটা আমি টেনশন খুঁজে নেওয়ার পেলে কোনো দরকার দিয়ে নেই, বলি স্যার। কোনো সমস্যা নেই, বি রিল্যাক্স, টেনশন করার দরকার নেই, তোমরা পাও না আমরা পাওয়ার চেষ্টা করব, আমরা মিলেমিশেই তো কাজ করব, তাই না? টেনশন নিবা না কোনো কিছুতেই। জি স্যার। কারণ আমার কথা হলো, আমি স্টুডেন্টের সাথে খুবই ফ্র্যাঙ্ক বিহেভিয়ার করি, তার মানে এটা না এখন যদি স্টুডেন্ট আবার মনে করে যে স্যার এত ফ্র্যাঙ্ক করতেছে তাহলে স্যার মনে হয় আমাদের ফ্রেন্ড হয়ে গেছে, এরকম না, আমি আমার জায়গায় স্ট্রিক্ট, বা স্টুডেন্টের সাথে আমার ফ্রেন্ডলি বিহেভিয়ারটা মেইনটেইন করতেই হবে যদি স্টুডেন্টকে পড়াইতে হয়। কারণ তোমরা এখন 9 এর বা 10 এর বাচ্চা না, বা 8 এ পড়ো না যে তোমাদেরকে মেরে ধরে পড়াইতে হবে, কারণ এই লেভেলটা তোমরা ক্রস করে আসছো, তাই না? এখন নিজেদের অনেক জি বিবেক স্যার। বুদ্ধি হইছে, বুঝার ক্ষমতা হইছে, এখন তোমরা বরং টিচারদের কাছ থেকে নিজের ইচ্ছায় নিবা, তোমাদেরকে টিচার এখন জোর করে দেওয়ার সময় নাই আর। এখন এই পড়াশোনাটা এখন তোমার যত অ্যাডভান্স হবে তত তোমার টিচারের কাছ থেকে নিতে হবে এখন, কারণ 9 10 এ 8 এ আমরা জোর করে দেয়া লাগে, কিন্তু 11 12 তুমি উঠে গেছো, অনার্সে যাবে, এগুলো তোমাকে নিজে থেকে নিতে হবে, তোমাকে কেউ মানে এত বেশি হাতে কলমে ধরায়া দেওয়ার শিক্ষা এখন আর নাই আসলে ইন্টারমিডিয়েট লেভেলে, ঠিক আছে না? সো আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড ইট বেটার, খুব ভালো করে বুঝো তোমরা এটা। আর যারা বুঝে না তারা আসলে, তাদেরকে কখনোই বোঝানো যাবে না, ঠিক আছে? জি তারপরে কোনো টপিকে সমস্যা হইলে আমার বইলো, আমি টপিকটা দরকার হলে ভিডিওটা বের করে আবার দিব, অথবা আমি আবার চেষ্টা করব আলোচনা করার। ওকে, আজকে চ্যাপ্টার একটু ভালো করে পড়বা, আজকে আর কোনো হোমওয়ার্ক দিলাম না, এই যে থিমটা দিছিলাম, দয়া করে যারা আসো ক্লাসে থিমটা যারা দাও না এখন পর্যন্ত, লিখে শিখে থিমটা আবার দিয়ে দিবা। আবার এরকম কেউ কইরো না যে দেখে দেখে লিখে আবার দিয়ে দিলা, এরকম যেন না হয়। জি স্যার, আমি পুরোটা শিখি নাই, এই জন্য দেই নাই। হ্যাঁ শিখে ফেলবা, শিখে দিয়ে দিবা, ঠিক আছে? ভালো থাকো সবাই, হ্যাভ এ গুড ডে। আদাব আসসালামু আদাব, আলাইকুম স্যার। স্যার। আদাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব দোয়া রাখো স্যার, সবাই টেক কেয়ার স্যার। সবার জন্য। ওকে বাই।